सब झूठ है, सुभाष मर नहीं सकता, किसी और का लाश जला दिया होगा, বললেন গান্ধীজি। সুভাষচন্দ্র বসুর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই খবর রেডিওতে সম্প্রচারিত হওয়ার পর এই ছিল গান্ধীজির প্রতিক্রিয়া। 1945 সালের 22শে আগস্ট একটি রেডিও সম্প্রচারে বলা হয় 18ই আগস্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুভাষচন্দ্র বসুর। এই খবর চমকে যায় সারা বিশ্ব, কিন্তু আশ্চর্যের বিষয় পরবর্তীকালে তাইওয়ান সরকার এই মর্মে বিবৃতি দিয়েছিল যে শুধু এই দিনই নয়, তার 7 দিন আগে পরে কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। স্বাধীন ভারতে গান্ধী নেহেরু নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নেয় আজাদ হিন্দ বাহিনীর কোনো সৈনিককেই ভারতের কোনো সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়া হবে না। এমনকি এই মর্মে আদেশ জারি হয় কোনো থানা এবং রাজনৈতিক কার্যালয়ে নেতাজির ছবি যেন না রাখা হয়। সুভাষের সাথে নেহেরুর আলাপ সূত্রপাত সেই যৌবনে। সুভাষ 24 আর নেহেরু 32। সুভাষ স্বামীজির ভাবাদর্শে ভাবিত এক যুবক, যিনি আইএসএসের মতন গ্ল্যামারাস স্বপ্নের চাকরি ছেড়ে বিপ্লবী আন্দোলনে যোগ দিয়েছিলেন। অন্যদিকে জওহরলাল নেহেরু, যিনি আইন ব্যবসা ছেড়ে গণ আন্দোলনে যোগ দিয়েছিলেন। বাবা মতিলাল নেহেরু ছিলেন গান্ধীজির ঘনিষ্ঠ কাছের লোক। মতিলালের ছেলে হিসেবে নেহেরু চিরকালেই গান্ধীজির স্নেহভাজন ছিলেন। 1928-এর শেষের দিকে কংগ্রেসের কলকাতা অধিবেশনে সুভাষচন্দ্র কংগ্রেসের আভ্যন্তরে প্রথম আওয়াজ তুললেন পূর্ণ স্বাধীনতার। গান্ধীজি মানলেন না সেই প্রস্তাব। জওহরলালও সমর্থন দিলেন না। উল্টে তিনি সুভাষচন্দ্রের আনা প্রস্তাবে ভোট অবধি দিলেন না। ভোটের সময় গা ঢাকা দিলেন। ঠিক এর পরের বছর লাহোর কংগ্রেস অধিবেশনে সুভাষের সেই পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পেশ করলেন গান্ধীজি। জওহরলাল তাতে নির্দ্বিধায় সমর্থন দিলেন। এরপর 1938 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষচন্দ্র। সেই সময় কংগ্রেসের সাথে বেশ কিছু বিষয় নিয়ে নেহেরুর মনোমালিন্য হয়। তার জেরে কংগ্রেস থেকে নিজেকে বেশ কিছুটা দূরে রেখেছিলেন নেহেরু। সুভাষ সেই সময় নেহেরুর মান অভিমান ভাঙিয়ে দলের মূল স্রোতে ফিরিয়ে আনেন এবং যোজনা কমিটির অধ্যক্ষ করেন। ঠিক তার পরের বছর 1939 সাল, সেই ঐতিহাসিক ত্রিপুরা কংগ্রেসের অধিবেশন, যে অধিবেশনের ভোটাভুটিতে নেহেরু পুনরায় ভোটদানে বিরত থাকেন। ইতিহাস বলছে সুভাষ নেহেরুর প্রতি আস্থাশীল হলেও নেহেরু কোনোদিনই সুভাষের প্রতি আস্থাশীল ছিলেন না। এরপর সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেন। তারপর সারা বিশ্বের রাষ্ট্রনায়কদের সাথে যোগাযোগ আর একের পর এক যুগান্তরকারী পদক্ষেপ। 1941-এর 2 নভেম্বর আজাদ হিন্দ সংঘের প্রথম অধিবেশন বসেছিল জার্মানির বার্লিনে। আজাদ হিন্দ রেডিও বার্লিন থেকে ধ্বনিত হলো সেই উদাত্ত কণ্ঠে, আমি সুভাষ বলছি। 1942-এর 11ই মার্চ সুভাষচন্দ্র বসু বললেন, শুরু করতে হবে চরম আন্দোলন, ঘরে ও বাইরে, দুদিক থেকে ব্রিটিশকে আক্রমণ করতে হবে, তবেই তারা পালাবে। শুধু তাই নয়, গান্ধীজিকে জাতির জনক উপাধিতে ভূষিত করলেন। সেই সময় কংগ্রেস নেতাদের সুভাষ বসুর বক্তৃতা শোনা বারণ ছিল, কিন্তু সুভাষ কি বলেছে তা সুভাষের একসময় সহযোদ্ধাদের জানার আগ্রহ ছিল প্রবল। তাই তারা সবাই আগ্রহে মুখিয়ে থাকত তাদের প্রিয় সুভাষের বক্তব্য শোনার জন্য। গান্ধী নেহেরুর নির্দেশ অমান্য করে প্রায় সবাই সুভাষের ভাষণ শুনতেন লুকিয়ে। সুভাষ বসুর বিমান দুর্ঘটনার পর মহাত্মা গান্ধী নেতাজির সঙ্গী হাবিবুর রহমানের সঙ্গে আলাদাভাবে দেখা করেছিলেন এবং দেখা করার পর গান্ধীজি বলেছিলেন, হাবিবুর নেতার নির্দেশ মতন কথা বলছেন। বিমান দুর্ঘটনার ঠিক পরে একসময় কংগ্রেসের যেসব নেতারা গান্ধীজিকে ঘিরে থাকতেন তারা লক্ষ্য করলেন বেশ কয়েক মাস ধরে বাপুজির হঠাৎ পরিবর্তন। দিনরাত কিসের যেন একটা দ্বন্দ্ব চলছে তার মনে। কেউ কেউ লিখেছেন কারোর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন বাপুজি, কিন্তু সেদিন আর এলো না। স্বাধীনতার ঠিক পরের বছর 1948 সালে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন গান্ধীজি। আসলে জাতীয় কংগ্রেসের তরুণ তুর্কি ছিলেন দুইজন, নেহেরু এবং সুভাষ। সুভাষের জনপ্রিয়তা ছিল প্রথম থেকেই আকাশছোঁয়া, যার ধারে পাশে নেহেরু ছিলেন না। এমনকি গান্ধীজির কিছু নীতি আদর্শ নিয়ে সুভাষপন্থীদের একটা মনোমালিন্য ছিল গান্ধীজির সাথে। তাই গান্ধীজির অবাধ্য ছেলে ছিলেন সুভাষ আর বড় কাছের ও বাধ্য ছেলে ছিলেন নেহেরু। আর সেই কারণে নেহেরুর প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সরাসরি হস্তক্ষেপ ছিল গান্ধীজির। ইতিহাস বলছে জনগণ ছিল সর্দার প্যাটেলের পক্ষে। অবাক করার মতন বিষয় হলো, নেহেরুর প্রতি গান্ধীজির অন্ধ সমর্থন থাকলেও প্রদেশ কংগ্রেস কমিটির একটি পক্ষ থেকেও প্রধানমন্ত্রী হিসাবে নেহেরুর নাম মনোনীত করা হয়নি। ইতিহাস ঘেঁটে জানা যায় 15টি কমিটির মধ্যে 12টি কংগ্রেস কমিটি মনোনীত করেছিল সর্দার প্যাটেলকে। বাকি 3 কংগ্রেস কমিটি কারো নামই দেয়নি। তাও নেহেরু হয়ে গেলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। নেহেরুকে প্রধানমন্ত্রী করার পর গান্ধীজি হয়তো নিজের কিছু ভুল বুঝতে পেরেছিলেন। তিনি তাই তখন অবাধ্য ছেলে সুভাষকেই পাশে চেয়েছিলেন দেশের জন্য। তিনি জানতেন কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে বিচার বিবেচনা সবকিছুতেই সুভাষ নেহেরুর থেকে এগিয়ে, এমনকি জনপ্রিয়তাতেও।
গান্ধীজির সেই অপেক্ষা শোনার জন্য তখন আর কেউ ছিলেন না। সবাই তখন নিজের নিজের ক্ষমতায় আর পদ নিয়ে ব্যস্ত। অন্যদিকে জওহরলাল সুভাষচন্দ্র বসুর ফিরে আসার সব পথ বন্ধ করতে বদ্ধপরিকর ছিল। তাই বিমান দুর্ঘটনার তত্ত্বে নেহরু শিলমোহর দিতে চাইলেও গান্ধীজি তা চাননি। ভারতের নিরপেক্ষ ইতিহাস অন্তত তাই বলছে। আর এটা ভাবলে আরও অবাক হতে হয় যে গান্ধী নেহরু সুভাষের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। সেই সুভাষ দেশের বাইরে গিয়েও আজাদ হিন্দ বাহিনীতে গান্ধীজি আর নেহরুর নামে ব্রিগেড তৈরি করেছিলেন। সুভাষের আত্মত্যাগ আর অসীম শ্রদ্ধা কি গান্ধীজিকে ভাবতে বাধ্য করেছিলেন সুভাষের গুরুত্ব? একটা সময়ের পর জীবনের শেষ প্রান্তে এসে কি নিজের ভুল বুঝতে পেরেছিলেন গান্ধীজি? আর তাই নিছক আবেগের বশবর্তী হয়ে তিনি কি বলেছিলেন সুভাষ মার নেহি সাকতা? নাকি গান্ধীজি জানতেন আরও বড় কোনো রহস্য যা তিনি চাইলেও সর্বসমক্ষে বলে যেতে পারেননি?